সবাইকে স্বাগত ৭১ চ্যানেলে। আপনাদের সাথে আছে আমি নুসরাত জাহান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানা রকমের বিশ্লেষণ করে থাকি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যে সকল খবর শিরোনাম হয়ে থাকে আমরা আপনাদের সেগুলো জানিয়ে দেবার চেষ্টা করি। সেই সাথে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের সাথে আজকে স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত থাকবেন অতিথিরা এবং তারা এসব খবরের গভীরে ঢুকবেন এবং আলোচনা করবেন। আজকে আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত হবেন আজিজুল বারী হেলাল। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক এবং ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের আইনজীবী। দর্শক, আমরা শুরুতেই যেটা জানিয়েছিলাম আপনাদেরকে যে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি, সেই ধারাবাহিকতায় যদি বলি, আজকে জাতীয় জুলাই সনদের বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং তিনি বলেছেন উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তাদের আলোচনায়। এ বিষয়ে আমরা একটু জানবো। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আজিজুল বারী হেলাল তিনি যুক্ত আছেন এবং সেই সাথে ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির তিনিও যুক্ত আছেন। আমি প্রথমে আজিজুল বারী হেলাল আপনার কাছে যেতে চাই। শুরুতেই যদি একটু জানতে চাই যে রাজনৈতিক দলগুলোর আসলে জুলাই সনদ নিয়ে মতপার্থক্য কতটা কমেছে সেটাই নিয়ে আসলে আজকে ঐকমত্য কমিশনের একটা আলোচনা ছিল এবং কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকের আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে এবং গণভোট নিয়ে মূলত একটা বিশদ আলোচনা হয়েছে এবং তারা একটা ঐকমত্যে পৌঁছেছে। যদিও গণভোট আসলে কখন হবে সেই বিষয়ে স্পষ্ট কোনো ধারণা ঐকমত্য কমিশনের কাছ থেকে আসেনি। আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে আপনাদের অবস্থানটা আসলে এই বিষয়ে কি? দেখুন, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন এবং তার লিগাল ফ্রেমওয়ার্ক দেওয়ার জন্য বিএনপি যে কতটা কর্ডিয়াল আপনারা দেখেছেন যে আমরা 3 থেকে 4টি অপশনের কথা বলেছি। শেষ পর্যন্ত আমরা আপনার যে আস্থা এবং বিশ্বাস যে আপনার জুলাই সনদ ইমপ্লিমেন্টেশনে সেই আস্থা এবং বিশ্বাসকে আবারও পুনর্ব্যক্ত করবার জন্য আমরা গণভোটের মতো একটা বিষয়কেও সংযোজন করেছি। যে জুলাই সনদের যে বিষয়গুলো আছে এটা গণভোটে হা না আকারে একটি ব্যালট থাকবে। যারা এটা বাস্তবায়নের পক্ষে তারা হাতে ভোট দিবে, অর্থাৎ গণভোটের মাধ্যমে যদি জুলাই সনদ বাস্তবায়ন আমরা করি তাহলে আপনার সাংবিধানিক যে সমস্যাগুলো হয় সেটা থাকলো না। সেজন্য আমরা গণভোটের কথা বলেছি যে একই দিনে গণভোটও হবে এবং জাতীয় সংসদের নির্বাচনও হবে। এই যে প্রস্তাবটা আমরা অনেক ভেবেচিন্তে অনেক দিন, আজকে ৪র্থবারের মতো বৈঠক হলো, আমরা অনেক অপশন দিয়েছি যে এইটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য, বিশেষ করে সুপ্রিম কোর্টের রেফারেন্স পর্যন্ত চাওয়া হয়েছে। তারপরেও আমরা এখন বলছি ঠিক আছে, যেহেতু আপনাদের আস্থা এবং বিশ্বাসের অভাব রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি যেই ক্ষমতায় যাক সে যেন এই জুলাই সনদকে ইমপ্লিমেন্ট করে, বাধ্য হয় ইমপ্লিমেন্ট করতে, যেহেতু সে জনগণের ম্যান্ডেট নিয়ে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট, এবং যে সমস্ত দল ক্ষমতায় আসবে না বা বিরোধী দল থাকবে তারাও যেন এটা বাস্তবায়ন করতে আপনার কমিটেড থাকে, সেজন্য আমরা এই প্রস্তাবটা দিয়েছি। এবং এটা আমার দৃষ্টিতে মনে হয় এটা একটা সুন্দর প্রস্তাব হয়েছে যে গণভোটের মাধ্যমে আমরা নিশ্চিত করবো যে জুলাই সনদ বাস্তবায়ন এবং আপনার তার আইনি ফ্রেমওয়ার্ক। অর্থাৎ আমি বলছি যে বিএনপির এই জুলাই সনদের ব্যাপারে আমরা কতটা কর্ডিয়াল এবং প্রত্যেকটা জিনিস আমরা বিশ্লেষণ করে বুঝিয়েছি যে এটা লিগাল ফ্রেমওয়ার্ক বা বাস্তবায়ন করবা বিফোর দ্য ইলেকশন এটা কত অসাংবিধানিক হবে। এই জন্য আমরা সংবিধান সম্মত করবার জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। জি, একটি বিষয়ে জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে আসলে এই গণভোটটা কখন হবে সেটা নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব এখনো রয়েছে। আপনাদের পক্ষ থেকে এটার অবস্থান কি স্পষ্ট করা সম্ভব কিনা? হ্যাঁ, আমরা সম্ভব বলেছি যে একই দিনে যেদিন আপনার জাতীয় সংসদ নির্বাচন হবে সেদিন প্রত্যেকটা ভোটার দুইটি ব্যালট শীট পাবে। একটি হানা আকারে জুলাই সনদ বাস্তবের পক্ষে বিপক্ষে, আরেকটি হলো আপনার যে জাতীয় সংসদ নির্বাচনে একই দিনে এই ভোটটি হতে পারে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, আমরা সেটাই বলছি।
জি আচ্ছা, আমাদের সাথে ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির আছেন, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। আমরা একটু তার সঙ্গে কথা বলবো। জি ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে জুলাই সনদের বাস্তবায়নের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে। কেউ কেউ মনে করছেন যে এই সনদটাকে সংবিধানের ঊর্ধ্বেও আসলে স্থান দেয়া যায়। আসলে কি সেটা দেয়া যায়? একজন ব্যারিস্টার হিসেবে যদি আপনার দৃষ্টিকোণ থেকে এটা জানতে চাই। জনাব আজিজুল বারী হেলাল আমাদের সাথে আছেন, এবং দর্শক আমরা যেমনটা বলছিলাম স্টুডিওতে আমাদের সাথে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আছেন। আপনার কাছে যদি একটু জানতে চাই এই জুলাই সনদ বিষয়ে, সমগ্র বিষয়ে আসলে আপনার কাছে ঐকমত্য কমিশনের সাথে যে আলোচনাটা হয়েছে এখন পর্যন্ত, সেই আলোচনার প্রেক্ষাপটটা আপনার কাছে কি মনে হয়েছে? দেখেন, এই আলোচনা আজকে যে ডেভেলপমেন্ট যতটুকু হয়েছে এটা আসলে ইতিবাচক। ইতিবাচক মানে এতদিন কিন্তু একটা মানে চিন্তাই ছিল যে এতদিন ধরে তারা একটা সংস্কার নিয়ে আলোচনা করছে, জাতীয় ঐক্যমত্য কমিশন করলো, অনেকগুলি পয়েন্টে আপনার সবগুলো রাজনৈতিক দল একমত হলো, কিন্তু একমত হলো এটা বাস্তবায়ন হবে কিভাবে এবং বাস্তবায়নটা কিভাবে হবে এইটা নিয়ে ছিল মূল ঝামেলাটা। এই ঝামেলাটা তারা একভাবে মিটালো যে তারা একটা গণভোট করবে, গণভোটের মাধ্যমে তারা বলবে যে এটা জনগণ মেনে নিল। এখানে আমার কাছে দুটো মানে আপনার প্রশ্ন আছে। আমার প্রশ্নগুলো আমি আশা করি যে শাহরিয়ার কবির সাহেব শুনতেছেন, উনি আইনজীবী মানুষ, আজিজুল বারী হেলাল ভাইও শুনতেছেন, উনিও বিএনপির খুব গুরুত্বপূর্ণ একজন নেতা। ওনাদের কাছ থেকে সাধারণ মানুষ হিসাবে, একজন জনগণ হিসাবে আমি এই প্রশ্নগুলো আপনি জানতে চাই। এমন আপনারা তো জনগণের কাছে মতামত নিচ্ছেন, জনগণ হ্যাঁ অথবা না বলবে। এখন ধরেন আপনারা অনেকগুলি বিষয়ে একমত হয়েছেন, পলিটিক্যাল পার্টিগুলো, এর মধ্যে মনে করেন দুটো বিষয়ে আমি একমত না, তাই না? আর আপনারা মনে করেন প্রায় 80টা বিষয়ে একমত হয়েছেন, 70টা বিষয়ে একমত হয়েছেন, আমি দুইটা বিষয়ে একমত না। তাহলে আমি যদি না বলি তাহলে ওই 78টা বিষয়ে আমার হ্যাঁ বলা উচিত ছিল, আর দুইটা আমি না বলবো, তাহলে আমার জন্য অপশনটা কি একটু জটিল হয়ে গেল না? আমাকে তো আপনি সেই স্পেসটা দিচ্ছেন না। আমি যতটুকু জানি সারা দুনিয়াতে যখন রেফারেন্ডাম হয় একটা ইস্যুতে, একটা সিঙ্গেল ইস্যু। এই ইস্যুতে আপনি কি একমত কি একমত নন, সারা দুনিয়ার এটাই নিয়ম। এখন আপনারা 80টা বিষয় বাস্তবায়ন করবেন, তার জন্য আপনি বলবেন হ্যাঁ আমাদের একটা বিষয় দিচ্ছি, আমরা কি এটা এভাবে আমরা বাস্তবায়ন করব কি করব না। কিন্তু বাস্তবায়ন তো আপনি করার জন্য তো বিষয় নিয়েছেন অনেকগুলো বিষয়ের ব্যাপারে। আপনারা যখন জনগণের কাছে মতামতটা চাচ্ছেন তখন জনগণকে কিন্তু আপনি একটু বিপদে ফেলে দিচ্ছেন। জনগণ কিন্তু আসলে বুঝতে পারছে না। যেমন আমি হয়তো 3টা বিষয়ে একমত না। যেমন ওখানে বলা হয়েছে যে আপনার সংসদের উচ্চ কক্ষ হবে, নিম্ন কক্ষ হবে, আবার উচ্চ কক্ষে পিয়ার হবে। এখন ধরা যাক আমি উচ্চ কক্ষ চাই কিন্তু পিয়ার চাই না, এটা তো হতেই পারে। যেমন বিএনপি নিম্ন কক্ষে পিয়ার চায় না, জামায়াত আবার দুই পক্ষে পিয়ার চায়। তাহলে আপনি যখন আমার কাছে ওনাদের, তার মানে কি এই পলিটিক্যাল পার্টিগুলো যে সমস্ত বিষয়ে ঐক্যমত হচ্ছে, আমি একজন সাধারণ মানুষ, আমার কিন্তু তার মধ্যেই থাকতে হচ্ছে। মানে তাদের চিন্তার বাইরে যাওয়ার আপনি আমার জন্য কোনো সুযোগ রাখছেন না। এটা কিন্তু আমি মনে করি একজন নাগরিক হিসাবে আমাকে ওই সবগুলো পলিটিক্যাল পার্টির সঙ্গে মধ্যে বিলং করতে হবে কেন? আমরা তার বাইরেও চিন্তা করতে পারি। তো সেই চিন্তার তো অপশন থাকছে না। এটা হলো একটা পয়েন্ট। দ্বিতীয় একটা পয়েন্ট আমি বলি, এটা নিয়ে আমি দুজনকেই বলবো, আপনারা প্লিজ এই বিষয়গুলো একটু মানে বিষয়গুলো একটু বললেন আমাদেরকে, আমরা একটু ক্লিয়ার হতে চাই আপনাদের কাছে। দ্বিতীয় পয়েন্টটা হলো আপনারা তো গণভোট করবেন, যদি গণভোটে হেরে যান, যদি গণভোটের রায়টা পক্ষে না আসে, তখন আপনাদের চিন্তাটা কি সেটা কিন্তু আমি পলিটিক্যাল পার্টিগুলির কাছে জানতে চাই। আমার এই দুইটাই প্রশ্ন, ওরা সমাধান দিয়ে। আমরা তাহলে ব্যারিস্টার ASM শাহরিয়ার কবিরের কাছেই যদি প্রথমে যাই, জনাব মাসুদ কামাল যেটা জানতে চাচ্ছিলেন যে গণভোটে যদি আসলে হেরে যায় পলিটিক্যাল পার্টিগুলো, তখন আসলে তারা কি করবে বা কি হতে পারে ব্যাপারটা? ধন্যবাদ। প্রথমে সরি বলে নিচ্ছি এই লাইনের বিভ্রাটের কারণে। প্রযুক্তির আশীর্বাদও আছে, প্রযুক্তির অভিশাপও আছে। এনিওয়ে, প্রথম কথা হলো যেটা হেলাল ভাই বললেন সেটা নিয়ে আমি আসি। প্রথম আমরা জুন মাসে এই প্রস্তাবটা করেছিলাম যে এই কনস্টিটিউশন এখন যেটা আছে, এই ফ্রেমওয়ার্ক গণভোট ছাড়া
আপনি যেহেতু এই কনস্টিটিউশন চলতেছেই না, তাহলে আপনি কনস্টিটিউশন একটা নতুন আসলে দিচ্ছে। এই যে জুলাই সনদের বলা হচ্ছে ইটস এ রিড্রাফটিং অফ দ্য কনস্টিটিউশন। রিড্রাফটিং এর কখন প্রয়োজন? অ্যামেন্ডমেন্ট আর রিড্রাফটিং এর মতো পার্থক্য। আপনি একটা রিড্রাফট করতেছেন, আপনি একটা কমিটি করলেন, এই যে বিএনপি প্রস্তাবনা দিচ্ছে, জামাত ইসলাম প্রস্তাবনা দিচ্ছে, সমস্ত রাজনৈতিক দল প্রস্তাবনা দিচ্ছে। এই প্রস্তাবনাগুলো এই যে ঐক্যমত কমিশন, এই ঐক্যমত কমিশন তো এই কনস্টিটিউশনের মধ্যে নাই। তাহলে ওনারা যেটা করতেছেন, এইটা ডেরিভেটিভ পাওয়ার ফ্রম দ্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পাবলিক, মানে জনগণের ক্ষমতাকে এক্সারসাইজ করে সরকার এটাকে করে গেছে। এখন ধরে নেন আমরা ঐক্যমত হলাম, কিছু জিনিসে হলাম না, কিছু জিনিসে কিন্তু হচ্ছে না। আপনি দেখেন না সবগুলোতে সবাই হচ্ছে তা না, কিন্তু যেগুলো হবে কি হবে না, এইটা জনগণ কি করবেন, জনগণ তার মতামত। তাহলে হবে কি, ভবিষ্যতে কোনোদিন এই 7th অ্যামেন্ডমেন্ট বা 5th অ্যামেন্ডমেন্ট, যেটাকে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তার ক্ষমতায় আসলেন, সেই ক্ষমতায় যেগুলো কাজ করলেন সেগুলো পরবর্তী সংসদ সেগুলোকে বৈধতা দান করেছে। সুপ্রিম কোর্ট বলে দিলেন এটা অবৈধ। তখন কিন্তু এই পঞ্চম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, এই অ্যামেন্ডমেন্টের কোনো গণভোট হয়নি। গণভোট হয়েছিল জিয়াউর রহমান সাহেবের রাষ্ট্রপতি এবং তার যেগুলো কাজ করা হয়েছে সেগুলো ঠিক ছিল কিনা। এরশাদ সাহেব একই কাজ করছিলেন 7th অ্যামেন্ডমেন্ট, সেটাও সুপ্রিম কোর্ট বাতিল করে দিল। যেহেতু আগের ইনস্ট্যান্ট আছে, এইভাবে কাজ করলে বাতিল হয়ে গেল, তাহলে আপনাকে রেফারেন্ডাম করতে হবে। ওইখানে আর একটা কথা আসলো যে রেফারেন্ডাম যদি করা হয় তাহলে অনেক খরচ হবে, এবং সংসদ নির্বাচনের আগে যে এই রেফারেন্ডাম করাটা কতখানি যুক্তিযুক্ত। সেখানে আমি প্রথম বাংলাদেশে সেন্টার ফর সিভিল রাইটস এর মিটিংয়ে বলেছিলাম, যেই দিন পার্লামেন্ট ইলেকশন হবে ওই একই দিনে আপনারা কি করতে পারেন, গণভোট। এখন এই চলে যায় আমাদের কামাল ভাইয়ের প্রশ্নের উত্তরে। দেখেন, গণভোটে আপনি যাই করতেছেন সবই জনগণের জন্য। জনগণ যদি এটাকে প্রত্যাখ্যান করে আপনার কিছু করার নেই, কারণ আপনি পলিটিক্যাল পার্টি, ইউ আর দ্য, আপনারা তো জনগণেরই রিফ্লেকশন। কিসের রিফ্লেকশন? জনগণের মতামতের রিফ্লেকশন। আপনি যে পাওয়ারটা এক্সারসাইজ করতেছেন, এই পাওয়ারটা তো জনগণ আপনাকে কি দিয়েছে, ডেলিগেটেড করেছে। সো পলিটিক্যাল পার্টি তো রিপ্রেজেন্ট করতেছে জনগণকে। ব্রেক্সিটে সরকার চেয়েছিল যে না আরো কিছুদিন আমরা ইউরোপিয়ান ইউনিয়নে থাকি, পুরাই ইউকের জনগণ বললো, 51% বললো না আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকবো না। সেই সময় কিন্তু কনজারভেটিভ স্ট্যান্ডিং ছিল ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকার, তাহলে জনগণ বললো না থাকবো না, সো এই ডিভোর্সটা হয়ে গেল। আমি খুবই দুঃখিত এই মুহূর্তে আপনাকে থামাতে হচ্ছে, একটা বিরতির সময় হয়েছে। আমরা বিরতির পর আবারও আপনাদের কাছে ফিরবো, একই আলোচনায় আমরা আবারও কথা বলবো। দর্শক, 71 জানালে একটা বিরতির সময় হলো, কিছুক্ষণ পর আবারও ফিরবো। বিরতির আগে আমরা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কথা বলছিলাম এবং গণভোট বিষয়ে আসলে কথা বলছিলাম, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আছেন আজিজুল বারী হেলাল, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক, এবং ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্টের। জনাব মাসুদ কামাল, আপনার একটা প্রশ্ন ছিল। জি না, আমি প্রশ্ন তো করেছি, আমার মনে হয় হেলাল ভাই এটা উত্তর দিবেন। এখন আমি হেলাল ভাইয়ের কাছ থেকে উত্তর শুনছি। আমি এখন শেষ করিনি, আপনার অ্যাডভার্টাইজার চলে গেল, আমি শেষ করার সুযোগ দেন তাহলে দিয়ে দেব। আমি কি বলবো মাসুদ ভাই? জি প্লিজ প্লিজ প্লিজ। মাসুদ ভাই একটা ভালো কথা বলেছে, আমিও এই কথাটা অনেক টেলিভিশন টক শোতে বলেছি যে গণভোট সাধারণত একটা ইস্যু নিয়ে হয়, এখানে তো 84টা ইস্যু আছে, তাই না? এখন দেখেন, আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের আন্তরিকতার জন্য, এবং যেহেতু নির্বাচনটা অপরিহার্য, এবং এই জুলাই সনদ বাস্তবায়ন এবং লিগাল ফ্রেমওয়ার্ক দিয়ে নির্বাচনকে একটা আনসার্টেনিটির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছিল, এই জন্য আমরা এই 84টি প্রস্তাবকে একটা প্যাকেজে করেছি, একটা প্যাকেজ, মানে কাইন্ড অফ ওয়ান ইস্যুস। কিন্তু এই প্যাকেজের তো 85টা ইস্যু আছে। আপনি যেটা বলছেন আপনার সাথে আমি এগ্রি করি, আই ডু এগ্রি যে 85টা বিষয়ে জনগণ কিভাবে মতামত দেবে, কারো তো ভিন্ন মত থাকতেই পারে। তারপরেও আপনার যেহেতু এইটা একটা আপনার নির্বাচন অনুষ্ঠানের হার্ডল হয়ে যাচ্ছে, সেজন্য আমরা এটাকে প্যাকেজ একটা প্রস্তাব দিয়েছি, প্যাকেজ হবে, এবং সেই প্যাকেজে আমাদের কতগুলো নোট অফ ডিসেন্টও আছে, দেখছেন যে 14টার মতো নোট অফ ডিসেন্ট আছে। সুতরাং যদি জুলাই সনদের পক্ষে রায় পড়ে, তাহলে আমাদের ওই যে নোট অফ ডিসেন্ট যেটা, সেটা তো আমাদের নির্বাচন ম্যানিফেস্টোতে যাবে, তখন এই বাস্তবায়নের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আমরা কার্যকর করব।
আর যদি আপনার জুলাই সনদ বিপক্ষে গণভোটে হেরে যায়, তখন তো জুলাই সনদ বাস্তবায়ন হবে না। এটা মাসুদ ভাই ঠিকই বলেছে, তখন তো জুলাই সনদ বাস্তবায়ন হবে না। সুতরাং আমি মনে করি যে এইটা আমার কাছে কিছুটা রিডিকুলাস মনে হয়। আমি বলতে বাধ্য হচ্ছি, যেহেতু আমরা যতদূর জানি যে গণভোট সাধারণত একটা ইস্যুতে হয়। এখন অন্য অন্য পার্টি তো আপনার গণভোট, গণপরিষদ মানে নির্বাচনকে আনসার্টেন করবার জন্য, লঙ্গার টাইমের জন্য দূরে নেওয়ার জন্য অনেক প্রস্তাব দিচ্ছে। শুধু ঐক্যমত কমিশনও এখানে হিমশিম খাচ্ছে সমস্ত দলকে একত্রিত করতে। সেখানে বিএনপি প্রত্যেকটা বিষয় একাডেমিক বিশ্লেষণ করে লাস্টলি আমরা বললাম যে এই জুলাই সনদে যে কটি পয়েন্ট আছে সেটাকে একটি প্যাকেজ প্রস্তাব করে আপনি পক্ষে বিপক্ষে রায় দিবেন। কিন্তু বিপক্ষে যদি রায় পড়ে যায় তখন কিন্তু জুলাই সনদটা বাস্তবায়ন করা হবে না, কারণ জনগণের অভিপ্রায় তাহলে আর থাকলো না। এইটা একটা ইম্পর্টেন্ট। আর আমরা এই জন্য ইম্পর্টেন্স বলছি, দেখেন যে ডক্টর ইউনূস তিনি, আমি দেখলাম যে জিটিও অর্থাৎ মেহেদী হাসানের সাথে সাক্ষাৎকারে তিনি বলছেন যে তার সরকারের মেয়াদ নেই, অর্থাৎ তিনি 5 বছর 10 বছর 50 বছর থাকতে পারেন। তারপরে তিনি দেখলাম আরেকটি কথা বললেন যে মানুষ সংস্কার, বিচার, নির্বাচন চায়। আমরা কোনোটা এখনো ঠিক করতে পারিনি। এই বক্তব্যটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি, কারণ নির্বাচনের ব্যাপার তিনি আন্তরিক, তিনি বহু আন্তরিকতা শো করেছেন, তিনি নির্বাচনটা অপরিহার্যতা প্রকাশ করেছেন। কিন্তু ওই জিটিও যে ইন্টারভিউটা মেহেদীর সাথে দিয়েছে ওটা নিয়ে আমি আমার কিছু রিজার্ভেশন আছে যে এই বক্তব্যটা কি আসলে কি ঠিক হলো, যে আপনি তার মেয়াদ কতদিন হবে, তিনি 5 বছর থাকতে পারে, মানুষ তাকে চাচ্ছে, এইটা আমার কাছে একটু। তারপরেও তিনি বলছেন যে আমরা নির্বাচনের প্রস্তুতি দিচ্ছি। সুতরাং নির্বাচনের ব্যাপারে যদি আমরা রাজনৈতিক দলগুলো, ইভেন সরকার যদি সংশয় মানুষের মধ্যে তৈরি করে দিই, তখন কিন্তু নির্বাচন একটা আনসার্টেন অবস্থার মধ্যে পড়ে যাবে। এই জন্য বিএনপি জনগণের স্বার্থে এবং নির্বাচন যে অপরিহার্য এইটার স্বার্থে আমরা সমস্ত মানুষের মতামতকে, রাজনৈতিক দলগুলোর মতামতকে সমন্বয় করছি। আর একটা কথা বলছেন যে পলিটিক্যাল পার্টিস গুলো নাকি জনগণের রিপ্রেজেন্টেটিভ। আমি কিন্তু এইভাবে মনে করি না যে টোটাল পলিটিক্যাল পার্টি সমস্ত জনগণের প্রতিনিধিত্ব করে। যদি তাই করতো তাহলে তো গণভোটের প্রয়োজন হতো না, পার্টিস গুলো বললেই হয়ে যেত যে পার্টিস গুলো এক। সুতরাং আমি মনে করি একটু থামাতে হচ্ছে, আমরা একটু ASM শাহরিয়ার কবিরের কাছে যেতে চাই। তার বক্তব্য আসলে অসম্পূর্ণ ছিল বিরতির আগে, সেই বিষয়ে উনি বলবেন, এবং প্রধান উপদেষ্টা যে বক্তব্য করেছেন সেই বিষয়েও যদি আপনার মন্তব্য বলেন। প্রথম কথাটা কি, আমি খুবই অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, 5ই আগস্ট বা 36শে জুলাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অভ্যুত্থান হয়েছে সেখানে জনগণের অভিপ্রায়ে এই কমিশন করা হয়েছে। জনগণ এই 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে। আজকে কিছু কিছু আমি জানি না এটা তাদের কি চিন্তাতে তারা বলে যে এই মানে জুলাই সনদ যদি ভোটে হেরে যায়, ভোটে হেরে যাওয়াটা হ্যাঁ হতে পারে, বাট দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। কারণ আমাদের কাছে মনে হয় এই 71 সাল থেকে আজ পর্যন্ত মুক্তিযুদ্ধকে যেভাবে লালন করছে, আর 5ই আগস্ট এখনো 1-1.5 বছর হয়েছে, এটাকে এত তাড়াতাড়ি মানুষের মন থেকে সরিয়ে দেওয়া এটা বোধহয় খুব একটা সম্ভব। দ্বিতীয় একটা কথা যেটা হেলাল ভাই বললেন, জনগণের প্রতিনিধি। আপনি যদি জনগণের অভিপ্রায় বা প্রতিনিধিত্বই না হয়, তার রাজনীতি করা দরকার কি? কারণ যে পলিটিক্যাল সায়েন্সের যে গ্রামার, লাস্কি কি বলছে, আমি আমার সোভরেন পাওয়ার আমি এক্সারসাইজ করবো কি, আগের মতো তো আমরা সবাই মাঠে দাঁড়িয়ে হাত তুলতে পারবো না, এখন কোটি কোটি লোক। তাহলে আমার সমর্থনটা কিভাবে আমি এক্সারসাইজ করবো, একটা পলিটিক্যাল পার্টির কাছে কিভাবে দিব? তাহলে সেটা দেওয়ার জন্যই আমরা রাজনীতি করি। আর রাজনৈতিক দলগুলো যে পার্সেন্ট ভোট পায় সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে সে কতখানি অভিপ্রায় দিচ্ছে, কোনটাকে সমর্থন করতেছে। এবার আরেকটা জিনিস দেখেন যে গণভোট ছাড়া এগুলো বললেন যে 85টার প্যাকেজ, দেখেন ইরিত্রিয়া, নামিবিয়া, সাউথ আফ্রিকা, তারপরে হচ্ছে হার্জেগোভিনা, যতগুলো এই 1990 সালের পর থেকে দেশগুলো স্বাধীন হয়েছে, যাদের ওখানে গণ উত্থান হয়েছে, সেই গণ উত্থানের ফলে কি হয়েছে, একটা কনস্টিটিউশন গণপরিষদ গঠন হয়েছে, এবং গণপরিষদ সেটাকে কি দিছে, জনগণের সামনে গণভোটের ব্যবস্থা, এবং সেই গণভোটের ভিত্তিতেই কিন্তু একটি নতুন কনস্টিটিউশন তৈরি হয়েছে। আপনি 72 সালে যখন এই প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার হলো, সেখানে কিন্তু বলে দিল যে 70 সালে হচ্ছে জনগণ ম্যান্ডেট দিয়ে দিয়েছে নতুন কনস্টিটিউশন করা। সেই জন্য তারা কিন্তু 73 সালকে বললে এটা একটা জনগণের রেফারেন্ডাম।
যদিও তখন কনস্টিটিউশন রেফারেন্ডামের কোনো প্রভিশন ছিল না। আজকে যেটা লাল ভাই বললেন যে জনগণ আমরা সবাই দাবি দেওয়া চাচ্ছি, এই রেফারেন্ডামটার একটা কাজই হচ্ছে সেটা লিগালাইজ করা। রেফারেন্ডামকে কখনো কোর্ট কোনোদিন চ্যালেঞ্জ করতে পারবে না 102-তে। আবারও বলে দিচ্ছি, 102-তে কোনোদিন কোনো কোর্ট রেফারেন্ডামকে চ্যালেঞ্জ করতে পারে না। দা ওয়ে রেফারেন্ডাম হয়েছে এটাকে চ্যালেঞ্জ করা যায়, কিন্তু রেফারেন্ডামকে চ্যালেঞ্জ করা যায় না। সেজন্য আমরা বলতেছি আজকের ফ্রেমওয়ার্কের মধ্যে দেয়ার ইজ নো আদার অপশন অ্যাপার্ট ফ্রম রেফারেন্ডাম। এবং এই রেফারেন্ডাম ছাড়া আপনি এই জুলাই চার্টারকে লিগাল দিতে পারবেন না। এবং সত্যি খুবই সম্মানের সাথে বলতেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেটা বলছেন, আজকে যে ঐক্যমত কমিশনে সবাই একমত হয়েছে যে এটা গণভোটে দিতে হবে, এখানে আর আমাদের দ্বিতীয় কোনো কথার কোনো সুযোগ নেই। আর মাসুদ কামাল ভাইদের কাছে আমরা আশা করব যাতে এই গণভোটে এটা পাস হয়, এটা নিয়ে মানুষের মধ্যে এই মানে 36শে জুলাইয়ের যে স্পিরিট সেটাকে যেন সবাই ধরে থাকে। সেজন্য ওনাদের এই ধরনের কোশ্চিন করাটাও ঠিক না। যদি হেরে যায় কি হবে, হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, মাসুদ ভাই হেরে যাবে, আর ওই সাথে দুয়ে সবাইকে ক্ষতিরম বানায় ফাঁসি দিয়ে দেবে আমেন। আর যদি মাসুদ ভাইয়ের ওইটা চাই, ফাঁসির দইতে ঝুলতে চায়, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে বলবে এটা হেরে যাক। বাংলাদেশ এই সনদ হেরে যাওয়া নেই, বাংলাদেশ হেরে যাও। শাহরিয়ার ভাই, জুলাই সনদ যদি মানে রেফারেন্ডামে হেরে যায় তাহলে কি আমাদের সবার ফাঁসির দড়ি পড়তে হবে? এটা আপনি কোন অনুমান থেকে ওই যে 7-2 বলছে যে কনস্টিটিউশন যে সেরাবেরা করতে যাবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে আপনি যদি জুলাই সনদ না এই কনস্টিটিউশন ফিরে আসবে, না জুলাই কনস্টিটিউশন ফিরে আসবে, এই কনস্টিটিউশন ফিরে আসলে আপনার মৃত্যুদণ্ড। না ওইটার সাথে এই কনস্টিটিউশন না, আপনি জুলাই সনদ না করতে কনস্টিটিউশন দিতে পারবেন না। জুলাই সনদ ইজ দ্য কনস্টিটিউশন। না জুলাই সনদ ইটসেলফ ইজ দ্য কনস্টিটিউশন। আপনি যে জুলাই সনদ করতে যায় কনস্টিটিউশন, জুলাই সনদ একটা এগ্রিমেন্ট, ইট ইজ এগ্রিমেন্ট। না এটা কোনো এগ্রিমেন্ট নাই, এটা কনস্টিটিউশন ভাই। যারা বিশেষজ্ঞ তারা এটা বলবে যে আমি মনে করি ইটস এ কাইন্ড অফ এগ্রিমেন্ট, ইটস নাথিং মোর, ইটস এ কাইন্ড অফ, ইট ইজ নট এ পার্ট অফ দি কনস্টিটিউশন। আরো যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন তারা আমার বক্তব্য যে ইটস এ এগ্রিমেন্ট, ইটস নট এ পার্ট অফ কনস্টিটিউশন। আর আমি যেটা বললাম এটা কনস্টিটিউশনের উপরে ভাই, ইট ইজ এ ডকুমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, ইটস এ কনস্টিটিউশন। জুলাই সনদ ইটসেলফ ইজ এ কনস্টিটিউশন। একটা চুক্তি কখনো সংবিধানের উপরে, সংবিধানের থেকেও সুপ্রা কনস্টিটিউশন হতে পারে না। এটা আপনার অভিমত থাকতে পারে, আপনি বলতে পারেন, কিন্তু আমি মনে করি যে না, এটা এগ্রিমেন্ট। এটাই কিন্তু রুশো বলছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা কি? সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি ইজ দ্য কন্ট্রাক্ট বিটুইন দ্য স্টেট এন্ড দ্য পিপলস। এই যে স্টেট আর পিপলের মধ্যে আপনি যে চুক্তির কথা বলতেছেন, দিস ইজ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি যদি রুশো কনস্টিটিউশন না এটা তো গ্রামার, এটা তো পলিটিক্যাল গ্রামার। এটা করতেছেন কেন? আপনি লাস্টের কথা বলছেন, রুশোর কথা বলছেন, তাদের কথা, তাদের ভিউজ আমাদের পার্টিগুলো কতগুলো নিবে, কেউ নিবে না। যেগুলো নিবে না তার মানে কি সে অন্যায় করলো? আমরা কি লাস্টের পলিটিক্যাল গ্রামারের সব কথা শুনি? আমরা লাস্টে যে পলিটিক্যাল গ্রামার বইতে আমরা পড়ি, ওই পলিটিক্যাল গ্রামারে যা লেখা আছে আমরা কি সবটা শুনি? আমাদের দেশের কনটেক্সট আর লাস্টকে আমেরিকার কনটেক্সট একটা, রুশোর ফ্রান্সের বিপ্লব, আমার দেশের গণ অভ্যুত্থান একটা, কিন্তু আমরা তার মনীষীদের কথাবার্তা। আপনি ফরাসি বিপ্লব থেকেই নিচ্ছেন সবকিছু, আমরা কিন্তু চলতেছি সেইভাবে। আরেকটা জিনিস, আজকের এই জুলাই সনদ মানে কি? জুলাই সনদ মানে এই কনস্টিটিউশন 5 তারিখে মানুষ ফেলে দিয়েছে। আজকের যে সরকার, অন্তর্বর্তী সরকার, এই সরকার কনস্টিটিউশনের মধ্যে কোনো প্রবিধান নাই। এটা আমাদের ব্যক্তিগত অভিমত, আইনজ্ঞ হিসাবে যে কনস্টিটিউশনের মধ্যে সরকার নেই, আর এই সরকার যেটা করতে। শাহরিয়ার ভাই, হেলাল ভাই, আমি একটু বলি আপনাদের, আরেকটু আপনাদের মানে এই আপনাদের বাহাসের জন্য আরেকটু জ্বালানি আমি একটু যুক্ত করে দিই। হ্যাঁ, সেই বিষয়টা হলো আমি একটা কথা বলি, দেখেন এখানে কিন্তু ভাই যত যাই বলেন আপনি, কিছু কিন্তু রাজনীতি আছে। আমি যতটুকু বুঝি, আমি রাজনীতির পার্টটা বলি আপনাকে। এদেশের সমস্ত মানুষ তো ভোট দিবে, যারা আওয়ামী লীগের ভোটার তারা ভোট দিবে না? অবশ্যই তারাও তো ভোট দিবে, তারাও তো কিছু একটা ভোট দিবে। সেই ভোটটা কি কতটুকু পক্ষে পড়বে আমি জানি না, হয়তো পড়তেও পারে, আমি জানি না। আবার ধরেন এখানে যে রাজনৈতিক দলগুলো গিয়েছে, সবগুলি দলে কি খুব খুশি মনে সবগুলি পয়েন্টের সঙ্গে একমত হয়েছে? হয় নাই। অনেকেই কিন্তু এখানকার অনেক পয়েন্টের সঙ্গে দ্বিমত পোষণ করেছে, তারপর সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং তারপর সব মিলিয়ে কেউ নিজেকে দায়ী করতে চায় নাই। অনেক পার্টি আছে তারা একমত না,
কিন্তু এখন যদি একমত না বলে বাইরে আসে তাহলে সবাই তাকে দায়ী করবে যে তোমার কারণে সনদটা হলো না। আছে এরকম পার্টি। এখন সেই পার্টিগুলি কি করবে? সেই পার্টিগুলি কিন্তু ওই রেফারেন্ডামে যায় কিন্তু একটা ভূমিকা রাখবে রে ভাই। এবং তখন যখন রাখবে তখন তারা এটুকু বলার সুযোগ পাবে যে আমরা তো চেয়েছিলাম, জনগণ চায়নি। ভাই এত সহজ হবে না, এটাই হবে আগামী দিনের জন্য। আমি বলি, আপনি বলি আপনাকে, বাংলাদেশে এর আগে রেফারেন্ডাম আরো 2 বার হয়েছে ভাই। রেফারেন্ডামে 90% ঊর্ধ্বে কিন্তু হ্যাঁ হয়ে যায়। আমার ধারণা এইবার একটা রেফারেন্ডাম হতে যাচ্ছে যেটা রিয়েল রেফারেন্ডামই হবে। এখন আপনারা আরো বলেন, আরো তর্ক করেন, আমরা শুনি। আমরা তো শোনার পার্টি, আপনারা পলিটিক্যাল পার্টি আছেন, আপনারা বলেন, আপনারা আইনজীবী আছেন, আপনারা বলেন, আমরা শুনি। আমাদের মূল কথা হলো ভাই, আমরা একটা সমাধান চাই, কিন্তু আলটিমেটলি কি হবে এটা আমরা একটু অপেক্ষা করতে চাই। এটা আসলে অনেক বড় একটা প্রশ্ন। মাসুদ কামাল যেটা বললেন যে আলটিমেটলি কি আসলে হবে, আমরা যে সমাধানটা খুঁজছি, আপনাদের দুজনের কাছে একটু জানতে চাই সংক্ষিপ্তভাবে, সেটা কি আসলে সম্ভব আপনাদের মনে হচ্ছে? দেখেন, এটা সম্ভব। প্রথমে পলিটিক্যাল পার্টিস গুলো যদি আপনার বাংলাদেশের যে গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করেছি সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্তরিক হয় এবং যদি নিজেকে ক্ষমতায় যেতেই হবে এই লোক থেকে যদি নিজেকে দূরে রাখতে পারে, যে জনগণের পক্ষের শক্তি বা আপনার 24-এর গণ অভ্যুত্থানের যে উদ্দেশ্য ছিল যে মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করবে, এই জিনিসটার প্রতি যদি আপনি আন্তরিক থাকেন তাহলে কিন্তু, এবং একই সাথে আমাদের যে সরকার আছে ইন্টারিম গভর্নমেন্ট যখন বলে যে প্রশাসনে সব জামাত বিএনপি বসে আছে, তখন তো আমাদের কাছে প্রশ্ন আসে যে আসলে কি নির্বাচনের ব্যাপারে আপনার কর্ডিয়ালিটি কতটুকু। এবার আমি প্রধান উপদেষ্টার আরো একটি কথা বললাম যে তিনি যেসব কথা বলেছেন, দ্বিতীয়তে এটাও কিন্তু কর্ডিয়ালিটি কতটুকু প্রকাশ পায়। তবে সবচেয়ে বড় জিনিস হলো আমরা যে পলিটিক্যাল পার্টিস গুলো 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম, আমরা যদি এই আন্তরিক হই যে অন্তত সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন, এইটা যদি আপনি প্রত্যেক 5 বছর করার যে গ্যারান্টি আমরা দিতে পারি, যেটা ক্রেডিবল ইলেকশন, তাইলে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র স্থিতিশীল হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার নির্বাচনের আগেই এমন সমস্ত, এই যে কামাল ভাই একটা কথা বলেছেন যে আপনি 85টা ইস্যু নিয়ে গণভোটে যাচ্ছেন, এটাও তো চ্যালেঞ্জ হতে পারে না, এরকম অনেক কিছু। তারপরে আপনি বলছেন যে হেরে গেলে আমাদের নাকি ফাঁসি হবে। আমি তো কোনোভাবেই এটার সাথে একমত না। আমাদের কে ফাঁসি দিবে? আমরা বিজয়ী শক্তি, এমন কার সক্ষমতা আছে যে আমাদেরকে, আমরা বাংলাদেশের গণতন্ত্রকে আফোল্ড করেছি, আমাদের ফাঁসি দিবে কেন? ফাঁসি হবে যারা দেশদ্রোহী করেছে, যারা 71 সালে একবার যারা দেশদ্রোহী করেছিল তারা হয়েছে। আমরা কি দেশদ্রোহিতা করেছি? আমরা তো একটি সরকারকে, একটা অবৈধ মাফিয়া সরকারকে উৎখাত করেছি, এবং আমাদের যদি কোনো মাফিয়া সরকার প্রতিষ্ঠা তাকে উৎখাত করে, তাদের ফাঁসি হবে কেন? দেশদ্রোহী করলে মানুষের ফাঁসি। এখানে কনস্টিটিউশন ছুঁড়ে ফেলা হয়নি, 72-এ কনস্টিটিউশন রয়েছে, 17টা অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় সেটাকে অ্যামেন্ডমেন্ট আকারে আপনার বাস্তবায়ন হবে, তো ওটা হবে 18 অ্যামেন্ডমেন্ট। অর্থাৎ আপনি নিয়ম অনুযায়ী যদি কথা বলেন তাহলে আমি মনে করি যে বাংলাদেশের নির্বাচন হবে, আমরা যদি সবাই আন্তরিক হই। এখনো আমি বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আন্তরিকতার অভাব যদিও দেখছি। জনাব ASM শাহরিয়ার কবির, আপনি যদি আপনার মন্তব্য বলেন এই বিষয়ে। ধন্যবাদ আপনাদেরকে। প্রথমেই হেলাল ভাইকে শেষ কথাটুকু সমর্থন জানিয়ে বলতেছি, নির্বাচনের কোনো বিকল্প নেই, একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের কোনো বিকল্প নেই। আমাদেরকে নির্বাচন করতে হবে, এবং নির্বাচন করতে গেলে এমনভাবে নির্বাচন করতে হবে যাতে ভবিষ্যতে এই নির্বাচন নিয়ে কোনো কথা না আসে। কারণ আজকের এই সরকার হচ্ছে 36শে জুলাইয়ের অভিপ্রায়ের সরকার। অভিপ্রায়ের সরকারের যদি হয়ে থাকে তাহলে আমার দ্বিতীয় যেটা আমার প্রস্তাবনা, যে আজকের এই সরকার একটা অলিখিত সংবিধানের দ্বারা পরিচালিত। 72-এর সংবিধানের 5 তারিখে গণকবর হয়ে গেছে। সেই জন্য নতুন যে সংবিধান হবে সেই সংবিধান আজকের এই জুলাই সনদের ভিত্তিতে হবে। দ্বিতীয় যে জিনিস, যে আদৌ জুলাই সনদ হবে কিনা, দেখেন অনেক বিতর্ক হয়েছে। আজকে কিন্তু সব দল এক হয়ে গেছে যে এটা রেফারেন্ডাম দেওয়া হোক, সেটা প্যাকেজ দিয়ে দেওয়া হোক, 85টা দিয়ে দেওয়া হোক, আর একটা দিয়ে দেওয়া হোক। মূল কথাটা হলো জুলাই সনদ পাস হবে জনগণের অভিপ্রায়।
আর মাসুদ ভাই যেটা বললো আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা কোন দিকে ভোট দিবে, এটা আর একটা জিনিস ভাই, যে আওয়ামী লীগ এত কিছু কোলের বাচ্চাকেও যারা গুলি করে মেরে ফেলে দিচ্ছে, তাদের যদি এখন অনুশোচনা না হয় তাদের তো এদেশে থাকাই উচিত। আর আওয়ামী লীগের ভোট যদি এতই বেড়ে থাকে তাহলে তার দলের নেত্রী দেশ থেকে পালিয়ে যাওয়ার কথা না। তাহলে আওয়ামী লীগ হয় অতীত থেকে শিক্ষা নিয়ে ভদ্র হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এদেশকে সার্বভৌমত্বকে গ্রহণ করবে, করে জুলাই সনদকে গ্রহণ করবে, আর যদি না করে তার কনসিকুয়েন্স তাকে ফেস করতে হবে। সেই কারণে আমার কাছে আরেকটি জিনিস মনে হয়েছে, যেটা হেলাল ভাই বলেন, এই সরকারের আন্তরিকতা, এই সরকার আমরা গঠন করছি, আমরা মানে সমস্ত রাজনৈতিক দল, বাংলাদেশের আপামর জনসাধারণ, খালি রাজনৈতিক দল না, আপামর জনসাধারণ গঠন করছে। এবং এই আমাদেরকে একটি নির্বাচন দিতে হবে, এবং সেই নির্বাচনটা হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। জুলাই সনদের ভিত্তিতে মানে কি, এই যে চুক্তি, সামাজিক চুক্তি যেটা আমরা করতেছি, এটা কি জন্য, একটি ক্রেডিবল ফ্রি ফেয়ার ইলেকশন এবং একটি জনকল্যাণকর এহসানের ভিত্তিতে সমাজ ব্যবস্থা গঠনের জন্য। এই দ্বিকক্ষ বিশিষ্ট আমরা যেটা চাচ্ছি সংসদ, সেটাও তো এখানে নাই। এখানে যতগুলো নোট অফ ডিসেন্ট দেওয়া থাকুক, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, একটু আগে যেটা হেলাল ভাই, রাষ্ট্রের প্রয়োজনে আমরা অনেক স্যাক্রিফাইস করছি এবং আগামীতেও করব। এবং এই করতে গেলে এটার একমাত্র বাস্তব রূপ হচ্ছে আমাদের জুলাই সনদের ভিত্তিতে একটি নির্বাচন, এবং সেটা অবশ্যই নির্বাচনটা হতেই হবে। এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দল, আমার যতখানি জ্ঞান জানা মতে, তারা সবাই ঐক্য। আর জুলাই সনদে ফ্রি ফেয়ার ইলেকশনের কথা কোথায় বলা আছে? 84টা কোশ্চেনে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করতে গেলে কি কি করতে হবে তার কথা কি বলা আছে? জুলাই সনদ তো আমি মনে করি জুলাই সনদে আপনি এই সরকার বাংলাদেশ, আচ্ছা, জুলাই সনদে আপনি এই সরকারের বৈধতা দিয়ে এই সরকারের আন্ডারে আপনি নির্বাচনে যাচ্ছেন, এটা হচ্ছে জুলাই সনদের ভিত্তি। এই ভিত্তিটা যদি না দেন তাহলে একটা কোন সরকারের আন্ডারে আপনি ক্ষমতায় যাচ্ছেন? কারণ এন্ট্রি গভর্নমেন্ট বলে কনস্টিটিউশন কিছু নাই। জুলাই সনদে কি আছে সরকারের বৈধতার কথা আছে? আপনি সবাই বলে নিচ্ছেন এই জুলাই সনদের মধ্যে আপনি যা যা মেনে নিচ্ছেন, তার মধ্যে এটাই হচ্ছে মূল কথাটা হচ্ছে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ চাচ্ছি। আপনি তো আপনি এই যে জুলাই সনদ করার জন্য যে কনসেনসাস কমিটিটা করলে, কমিটি কে করলো? ডেরিভেটিভ পাওয়ার অফ দিস গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট তাহলে কোথায় থেকে আসলো? তাহলে এই গভর্নমেন্টকে তো আমরা লেজিটিমেট দিচ্ছি বাই সাইনিং দ্য। আমি আপনাকে বলি, আপনাকে এই জুলাই চার্টারের ভিত্তিতে আপনাকে ইলেকশন করতে হবে, কেন বললাম এই কথা? কথাটা হলো জুলাই চার্টারে যে 85টা আছে, এটা তো 85টা বেসিক স্ট্রাকচারটাই চেঞ্জ করে দিয়েছে। ফেয়ার ইলেকশন হবে তাই বলছেন, ফ্রি এবং ফেয়ার। কিন্তু জুলাই চার্টারে এগুলো আমরা আছে নাকি কোথাও? 85টাই করতেছেন আপনি ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য। অধিকার কিনে নিয়েছে সবই আগামী বাংলাদেশ কিভাবে চলবে সেইটা সাম কমিটমেন্টস এন্ড সাম হিস্ট্রি। এই যে জুলাই সনদ আমি দেখলাম, এখানে হিস্ট্রিটা তখনই তো বহুত সুস্থ হিস্ট্রি যখন বলবে, তখন 36শে জুলাইয়ের কথা আসবে, তখন এই গণহত্যার কথা আসবে, তখন বিডিআর বিদ্রোহের কথা আসবে, তখন শাপলা চত্বর আসবে, এবং তারই ফলশ্রুতিতে একটি নতুন সরকার, একটি নতুন বাংলাদেশ সৃষ্টি হচ্ছে, যেখানে ভোট এবং ভাতের অধিকার সাবেক স্বৈরাচারী সরকার কেড়ে নিয়েছিল। তাহলে দ্যাটস ডিগনিকেট কি? আপনাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ারে আপনি ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য এই কনস্টিটিউশন ছুড়ে ফেলে দেন, নতুন কনস্টিটিউশন করতেছে। দ্যাট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। এবং হালিল ভাই আমার সাথে হয়তো তার যে জ্ঞান গরিমা, তার সাথে আমার হয়তো ডিফার হতেই পারে, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ওই কনস্টিটিউশন নাই, নতুন কনস্টিটিউশন, নতুন যে বাংলাদেশ তৈরি করতেছে আমরা, নতুনের আলোকে যে 53 বছরে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো শুধিয়ে একটা সুন্দর ওয়েলফেয়ার বাংলাদেশ, এহসানের ভিত্তিতে বাংলাদেশ তৈরি করে। এবং এখানে আমি আশাবাদী, এবং ইনশাআল্লাহ ভোট হবে, এবং সেটা জুলাই সনদের ভিত্তিতে। জনাব আজিজুল বারী হেলাল এবং জনাব ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। দর্শক, একটা বিরতির সময় হলো 71 জার্নালে, কিছুক্ষণ পর আবারও ফিরব। দর্শক, আরও একবার আমন্ত্রণ 71 জার্নালে। অনুষ্ঠানের এই পর্যায়ে দর্শক, আপনারা আগামীকাল সকালে যেই পত্রিকাগুলো হাতে পাবেন, তারা কি কি শিরোনাম করেছে সেগুলো একটু দেখে আসতে চাই। প্রথমেই দ্য ডেইলি যুগান্তরের পত্রিকার কথা বলছে। এখানে যা তারা বলেছে যে নির্বাচনের পথেই ছুটছে দেশ, এ নিয়ে একটা শিরোনাম করেছে, এবং আওয়ামী লীগের বিচারে শুরু হচ্ছে তদন্ত কার্যক্রম, অর্থাৎ জুলাই গণহত্যা নিয়ে তারা একটি শিরোনাম করেছে।
বণিক বার্তা বলছে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল। এই বিষয়টা নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম। এবং ডেঙ্গুর ইস্যুটি রয়েছে যে একদিনে 9 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 1000-এরও বেশি। দৈনিক জনকণ্ঠ বলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপ এবং স্বস্তিদায়ক অবস্থানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দৈনিক ইনকিলাবের শিরোনামগুলো যদি আমরা বলছি, বিমান চেয়ারম্যানের দায়িত্বে একই মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বিমানে যাচ্ছে তাই অবস্থা, এটা নিয়ে তারা একটা শিরোনাম করেছে। এবং জুলাই সনদ নিয়ে আরও একটা শিরোনাম হয়েছে যেখানে বলা হয়েছে ডক্টর আলী রিয়াজের যদি কিন্তু ফাঁদ, এই নামে একটা শিরোনাম তারা করেছে। আমাদের সময় বলছে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে রাজি সব দল। এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যেও ইসরায়েলের যে হামলা, সেটা নিয়ে সম্ভবত একটা হেডলাইন হয়েছে। খবরের কাগজ বলছে গণভোটে মতৈক্য, দিনক্ষণে মতভেদ এবং 10 অক্টোবরের পর প্রার্থীদের সবুজ সংকেত বিএনপির। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস বলছে ওয়ার্ল্ড ব্যাংক টু ব্যাক ইউরো 8.5 বিলিয়ন ব্লু নেটওয়ার্ক মেগা প্রজেক্ট, এটা নিয়ে তারা একটা শিরোনাম করেছে। এবং পার্টিজ এগ্রি অন রেফারেন্ডাম টু ইমপ্লিমেন্ট জুলাই চার্টার, এটা নিয়ে তারা আরেকটা শিরোনাম করেছে। দ্য ডেইলি অবজারভার বলছে পার্টিজ এগ্রি অন রেফারেন্ডাম টু ইমপ্লিমেন্ট জুলাই চার্টার। দর্শক, এই ছিল এখনকার পত্রিকা শিরোনামগুলো আমাদের হাতে। আমরা প্রথম অংশে যেমন আলোচনা করেছিলাম মতৈক্য জুলাই সনদ নিয়ে আমরা বিস্তার আলোচনা করেছিলাম, এই পার্টে আমরা একটু রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে চাই। এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে মাসুদ কামাল তো আছেনই, সিনিয়র সাংবাদিক, এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত হবে অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। দর্শক, আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি রোহিঙ্গা ইস্যু নিয়ে। টেকনাফের ডগ স্কোয়াডের সহায়তা ইয়াবা সহ রোহিঙ্গা দম্পতি আটক, এটা একটা নিউজ করা হয়েছে। দর্শক, আমাদের সাথে অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ আছেন, তিনি রোহিঙ্গা বিষয়ক গবেষক। আমরা তার কাছে যেতে চাই। ডক্টর আক্কাস আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে নিউ ইয়র্কে কিছুদিন আগে জাতিসংঘ সম্মেলনে প্রধান উপদেষ্টা গিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার এবং আরাকান আর্মির উপর চাপ তৈরি করতে হবে, তাহলেই আসলে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন সম্ভব। এই বিষয়ের সাথে কি আপনি একমত কিনা? ধন্যবাদ। আসলে এটা একটা রোহিঙ্গা প্রত্যাবাসন, এটা একটা প্রক্রিয়া। কিভাবে জটিল প্রক্রিয়া? কারণ এখানে আন্তর্জাতিক সম্প্রদায়, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর হচ্ছে মিয়ানমার সরকার, আরাকান আর্মি এবং চায়না, ভারত, এই সমস্ত স্টেক হোল্ডারগুলো রোহিঙ্গা রিপাট্রিয়েশনের সাথে জড়িত, সাথে বাংলাদেশ সরকার তো আছেই। তো আসলে এটা একটা জটিল প্রক্রিয়া। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি, যেহেতু এখানে চীনের স্বার্থ রয়েছে মিয়ানমারে এবং ভারতের স্বার্থ রয়েছে এবং পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেরও কিন্তু স্বার্থ রয়েছে মিয়ানমারে, আরাকান স্টেটে এবং আমাদের উখিয়া টেকনাফ, দক্ষিণ পূর্ব বাংলা, সেন্ট মার্টিন সহ যে এই যে দক্ষিণ পূর্ব বাংলা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং বাংলাদেশের সাথে যে এই অঞ্চলটা কিন্তু সেই রাজনৈতিক বক্তব্য হওয়ার কারণে আগ্রহী, মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহী, ভারত আগ্রহী এবং মিয়ানমার সরকার আগ্রহী। এই অর্থে আসলে রোহিঙ্গা যে অধ্যুষ এলাকা, উপসাগরের সাথে সীমানা থাকার কারণে ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা হচ্ছে আরাকান। সে আরাকানের রোহিঙ্গাকে কিন্তু বাংলাদেশে বিতাড়ন করা হয়েছে, সেটা কিন্তু অর্থনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত কারণে, শুধুমাত্র এবং রাজনৈতিক কারণে নয়, বিশেষ করে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে, বিশেষ করে আঞ্চলিক যে রাষ্ট্রগুলো চীন এবং ইন্ডিয়া এবং যে মিয়ানমার সরকার, তারা কিন্তু এই রোহিঙ্গা বিতাড়নের সাথে জড়িত এবং তাদের স্বার্থ জড়িত। তো যেহেতু তাদের স্বার্থ জড়িত এবং তারা কিন্তু তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য কিন্তু রোহিঙ্গাকে বিতাড়ন করেছে, তো কাজে এখানে যদি রোহিঙ্গা রিপাট্রিয়েশন, রোহিঙ্গা প্রত্যাবাসন যদি করতে হয়, তাহলে তাদের সাথে দেন দরবার করতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে, বিশেষ করে চীন সরকারের সাথে। যে চীন সরকারের এখানে
মিয়ানমারের মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলারের নিষ্ঠা হবে। ভারত সরকার আন্তর্জাতিক যে সমুদায়, আপনি যে বলেছেন যে জাতিসংঘ একটা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যে পদক্ষেপটি নিয়ে, রাজনৈতিক পদক্ষেপ, সেটা মিয়ানমারের উপরে যে কিংবা তাদের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট না করা, ট্রেড না করা যে নীতি নিয়েছে, সেটা কিন্তু এখনো বহাল আছে। এবং সেইখানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থনৈতিক এম্বার্গোতে কিন্তু কাজ হবে না। এখনো পর্যন্ত আমরা দেখতেছি যে মায়ানমার সরকার, মিয়ানমারের জান্তা সরকারকে যেই সরকারগুলো পেট্রোনাইজেশন দিচ্ছে তারা হচ্ছে চায়নার সাথে প্রায় 60% ট্রেড কিন্তু চীনের সাথে হয়। এবং চীন হচ্ছে যে তাদের সামরিক সরঞ্জাম, তাদের এক্সপোর্ট ইম্পোর্ট সবকিছু কিন্তু চীনের সাথে হয়। এবং চীনের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, তাদের বন্দর, সেটা চীন সুবিধা ভোগ করতেছে। পাশাপাশি তারা যে অবৈধ সরকারকে, একটি সামরিক সরকারকে তারা দীর্ঘদিন যাবৎ বৈধতা দিয়ে আসছে, সেই বৈধতার বিনিময়ে চীন সরকার অলরেডি সেখানে একটি বন্দর নির্মাণ করেছে। সেই বন্দর দিয়ে কিন্তু তারা আমদানি রপ্তানি করতেছে, গ্যাস আমদানি করতেছে। এবং দক্ষিণ চীনের সাথে, ইউনান প্রভিন্সের সাথে কিন্তু অলরেডি এই যে কিউপিউ বন্দরের সাথে সংযোগ তৈরি হয়েছে এবং সেখান থেকে তারা আমদানি রপ্তানি অলরেডি শুরু করেছে এবং আরো বিলিয়ন বিলিয়ন ডলার সেখানে বিনিয়োগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কাজেই যদি রোহিঙ্গা রিপাট্রিয়েশন করতে হয় তাহলে চীন সরকারকে বড় ধরনের পদক্ষেপ নিতে হবে। এই মায়ানমারের সামরিক ধরনের অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সহযোগিতা, ডিপ্লোম্যাটিক সহযোগিতা বন্ধ করতে হবে। স্টুডিওতে আমাদের সাথে জনাব মাসুদ কামাল আছেন। আমাদের আসলে অনলাইনে সম্ভবত কোনো ধরনের সমস্যা হচ্ছে, ওনার কথা আমি নেটওয়ার্কের সমস্যার কারণে সঠিকভাবে কথা শোনা যাচ্ছে না। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এখানে আসলে একটা বড় প্রশ্ন হচ্ছে, মিয়ানমার কি আসলে রোহিঙ্গাদেরকে ফেরত নিতে চায়? কারণ এখনও কিন্তু মিয়ানমারে রোহিঙ্গাদের অবস্থা আসলে ভালো না, তাদের উপর বর্বরতা, নির্যাতন এখনও চলছে এবং আরাকান আর্মি অনেক অংশ দখল করলেও তারা কিন্তু আগের অবস্থাতেই রয়েছে। তারা কি আসলে চায় যে রোহিঙ্গারা আমাদের দেশ থেকে ফিরে যাক? আপনি কি কখনো শুনেছেন যে তারা বলেছে তারা চায়? না, আমরা আসলে এমন কথাও শুনিনি, কেউ শুনে নাই। আমাদের এখান থেকে বারবার বলা হচ্ছে এবং তারা এটা ইহ জীবনে ফেরত দিবে না, আপনি নিশ্চিত থাকেন। ইহ জীবনে তারা এদেরকে ফেরত দিবে না। এটা হলো আমাদের উপর একটা বিস্ফোরা। আমাদের আগের প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, ওনাকে কেউ একজন বলেছিল বোধহয় সম্ভবত যে আপনি এদেরকে আশ্রয় দেন, আপনি এক সময় শান্তিতে নোবেল প্রাইজ পেতেও পারেন। এই আশায় উনি দেশের এই বিশাল ক্ষতিটা, স্থায়ী ক্ষতিটা করে দিয়ে গেছে। কেউ নিবে না ভাই, একদিনের জন্য কেউ ফেরত নিবে না। আমরা অনেক রকম ভালো ব্যবহার করব, ওরা আমাদের সঙ্গে লাগাতার ভাবে খারাপ ব্যবহার করতে থাকবে। আমাদের এখানে মাঝখানে একবার ওই আরাকান বাহিনীর তারা খেয়া মিয়ানমারের কিছু সৈন্যবাহিনী এখানে চলে আসছিল। তাদেরকে আমি কই যে আমরা খুব আদর আপ্যায়ন করে রাখছি, রাখার পর আবার জাহাজ দিয়ে তাদের এখানে পৌঁছে দিছি। ওগুলি জিম্মি করে রাখতেন, তত রাখেন নাই, ওগুলি দিয়ে দিয়েছেন, আপনি ফেরত পাঠাইছেন। তার পরিবর্তে কি ওরা আমাদের এখান থেকে 2 জন রোহিঙ্গারে নিয়েছে? একজন কেউ নেয় নাই। এই পর্যন্ত কোনোদিন নিবে না, কোনোদিন নিবে না। এবং তারও চেয়ে বড় কথা, নিবে কোথায়? ওই যে জায়গা থেকে তারা আসছে ওই জায়গায় আর আসছে ওদের দখলে। আরাকানরা কেউ নিতে চায়? তাও চায় না। আরাকানদের সঙ্গে এই সীমান্ত এদিকে আরাকানরা আছে, আরাকানদের সঙ্গে মিয়ানমারদের যুদ্ধ হচ্ছে। এই রোহিঙ্গাদেরকে আরাকানরাও চায় না, এদেরকে মিয়ানমার গভর্নমেন্টও চায় না, কেউ চায় না। কেন নিবে এদেরকে? আমরা অসহায়ের মতো এগুলিকে নিয়ে আসছি। প্রতি বছর 50-60 হাজার করে বাড়তেছে। এইগুলি আমাদের এখানে নানা ধরনের আকাম কুকাম করতেছে, অপরাধ বাড়াচ্ছে। জি, আজকেও আসলে যেমন 2টা নিউজ আসছে যে টেকনাফে ডগ স্কোয়াডের সহায়তায় ইয়াবা সহ এই যে রোহিঙ্গা জাতিটা আছে, এরা অনেক বছর ধরে মিয়ানমারে কোনো কাজকর্ম করতো না। এরা মাছ মারা ছাড়া এরা কিছু শিখেও নাই, এরা লেখাপড়াও জানে না, এরা কিছু জানে না। এরা জানে হলো এই সমস্ত আকাম কুকাম করা, মানুষ খুন করা, এই সমস্ত চোরাচালানি করা, মাদক ব্যবসা করে, এগুলি করা। এবং উপরন্তু ওরা তো এখানে অনেক সুবিধাও আসলে পাচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, এমনকি এনআইডিও পাচ্ছে। উনি বুঝে কিছু বলতে চাচ্ছেন, ওনার কাছে শুনি। জি, অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমরা আপনার নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছিল, তাই আলোচনায় আমাদের স্টুডিওর গেস্টের সাথে আলোচনায় ছিলাম।
আপনি যদি একটু বলেন যে আমরা আসলে বলছিলাম যে মিয়ানমারও আসলে হয়তো তাদেরকে ফিরিয়ে নিতে চায় না, এবং যে রোহিঙ্গারা বাংলাদেশে আছে তারাও হয়তো আর মিয়ানমারে আসলে ফেরত যেতে চায় না, কারণ তারা এখানে যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছে। এই বিষয়ে কি আপনি একমত কিনা? আরেকটা বিষয় হচ্ছে, এটা তো আসলে বাংলাদেশের স্থানীয় যে জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য এক ধরনের স্থায়ী বোঝা। জি 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 আসলে রোহিঙ্গারা স্থানীয় ভাবে অনেক সমস্যার সৃষ্টি করতেছে, সেটা আপনারাও জানেন, আমরাও সবাই জানি। তারা বিশেষ করে যে সমস্যার সৃষ্টি করতেছে সেটা হচ্ছে কি পরিবেশের প্রতি একটি মারাত্মক একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পরিবেশের উপরে। যেমনটা আমি বলবো সেটা হচ্ছে কি, স্থানীয় যে নদী নালা আছে এবং বিশেষ করে নাপ নদী, সেই নাপ নদীতে স্থানীয় মৎস্যজীবীরা সেখানে মৎস্য আহরণ করত, কৃষি উৎপাদন করত এবং চিংড়ি ঘেরে মাছ আহরণ করত। সেই মাছ মারা যাচ্ছে এবং নদীর পানি দূষিত হয়ে যাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্প থেকে বর্জ্য গিয়ে সেখানে নদী নালা দূষিত হয়ে যাচ্ছে, খালবিল দূষিত হয়ে যাচ্ছে, মৎস্য উৎপাদন ব্যাহত হচ্ছে, কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। আরেকটা হচ্ছে কি, বনভূমি উজাড় হয়ে গেছে এবং উখিয়া টেকনাফের যে আপনার সংরক্ষিত যে বনাঞ্চল, সেই বনাঞ্চল উজাড় হয়ে গেছে। বনাঞ্চল উজাড় হওয়ার কারণে সেখানে বন্য হাতি, শূকর এবং বিভিন্ন সাপ, মশা, মাছি সবকিছু লুকালয়ে চলে আসতেছে। ফলে স্থানীয়ভাবে মানুষ বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং আরেকটা হচ্ছে যে কি, পানির ভূগর্ভস্থ যে পানির যে লেয়ার সেটা অনেক নিচে নেমে যাচ্ছে, ফলে স্থানীয়ভাবে সুপেয় পানির অভাব তৈরি হয়েছে এবং সেটা কিন্তু এখনো একটি মারাত্মক আকার ধারণ করেছে। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেখানে চুরি ডাকাতি বেড়েছে, সেখানে অপহরণ বাণিজ্য হচ্ছে। এবং রোহিঙ্গা ক্যাম্পগুলো হচ্ছে যে এই যে ইয়াবা ট্রেড, যেটা ইয়াবা বাণিজ্য, সেই ইয়াবা বাণিজ্যের কিন্তু মূল হোতা কিন্তু রোহিঙ্গারা। বার্মা থেকে যে বাংলাদেশে ইয়াবা আসে, সেই ইয়াবা কিন্তু আরকান আর্মি এবং তাতমাদাও, আরকান আর্মি এবং জান্তা সরকার এবং সেখানে রোহিঙ্গা জনগণ এবং আরাকাইন জনগোষ্ঠী, তারা কিন্তু জড়িত। এবং বাংলাদেশে রোহিঙ্গারা আসার পরেও কিন্তু তাদের সেই ব্যবসা বন্ধ হয়নি। এবং সেখানে এই যে নাপ নদীর উপর থেকে, বঙ্গোপসাগর থেকে সেখানে বাংলাদেশে প্রচুর পরিমাণ ইয়াবা বাংলাদেশে আসতেছে এবং বাংলাদেশের যে যুব সমাজকে ধ্বংসের পেছনে এই রোহিঙ্গারা দায়ী। এবং রোহিঙ্গারা যে আপনি যে বলছিলেন যে রোহিঙ্গারা স্থানীয় জনগোষ্ঠীর জন্য একটি মারাত্মক হুমকির সৃষ্টি করেছে, বিশেষ করে সিকিউরিটি। আমি আপনাদেরকে এখানে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে কিন্তু প্রথম যখন 17 সালে রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া টেকনাফ এবং বান্দরবানে যখন অনুপ্রবেশ করে, তখন স্থানীয় জনগোষ্ঠী কিন্তু রোহিঙ্গাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, বিভিন্নভাবে তাদের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা প্রদর্শন করেছে। কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে স্থানীয় জনগোষ্ঠী তাদের উপর খুবই অসন্তুষ্ট হয়ে যায়। জি ডক্টর আক্কাস আহমেদ, আমি দুঃখিত আপনাকে থামাতে হচ্ছে, আসলে আমাদের একটা বিরতির সময় হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, রোহিঙ্গা বিষয়ক গবেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। ৭১ জার্নালে আরও একটা বিরতির সময় হলো, সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত ৭১ জার্নালে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটু খেলার খবর নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে আছেন এম কায়সার, সিনিয়র ক্রীড়া সাংবাদিক, এবং স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। জনাব এম কায়সার, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আগামীকাল বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন, সেটা নিয়ে একটু জানতে চাই যে কোনো ধরনের আমেজ বা প্রতিদ্বন্দ্বিতা আসলে এখানে এরই মধ্যে নেই, কারণ 15 জন প্রার্থিতা প্রত্যাহার করেছে, অনিয়মের অভিযোগ তুলেছে সবাই। আপনার দৃষ্টিতে আসলে কি মনে হচ্ছে নির্বাচন কেমন হবে? একটা কারেকশন করে দিচ্ছি, যে ঘড়িতে যা বলছে সেটা হলো যে আগামীকাল না, আজকেই। জি, আজই নির্বাচন। এবং আপনি যেভাবে বললেন যে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা, আমার তো মনে হয় না যে কোনো ধরনের প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার এখানে আভাস রয়েছে। এটা পুরোপুরি একতরফা ভোট হবে, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা সেখানেই হয় যেখানে আপনার দুপক্ষ থাকে। এখানে কিন্তু একদম পরিষ্কার এটি যে এখানে একটি পক্ষ রয়েছে। আপনি জানেন যে 3টি ক্যাটাগরিতে ভোট হচ্ছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। যদি প্রতিদ্বন্দ্বিতার কথা বলেন তাহলে সেখানে ক্যাটাগরি 3তেই শুধুমাত্র কিছুটা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা হবে। সেখানে মাত্র 2 জন অংশগ্রহণ করছেন, খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পাল। এবং সেখানে 45টি ভোট রয়েছে এবং তারা দুজনই আমি দুজনের সাথে কথা বলেছি, তারা দুজনই খুবই আশাবাদী যে তারা এবার প্রথমবারের মতো বিসিবিতে ডিরেক্টর হয়ে আসবেন। 45টা ভোটের মধ্যে আপনার 28টা ভোট যিনি পাবেন, মোটামুটি তিনি কনফার্ম হয়ে যেতে পারেন। সো এখানেও আরেকটু প্রতিযোগিতা এখানে জমতো যদি আপনার তৃতীয় একজন প্রতিযোগী ছিলেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর হিসেবে এখানে এসেছিলেন, কিন্তু তিনি প্রত্যাহার করে নিয়েছেন।
আর আপনি জানেন যে এবারের এই নির্বাচনটাকে যদি আপনি বলেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এটা প্রচুর বিতর্ক হয়েছে, প্রচুর অনিয়ম হয়েছে। আর একটা বিষয় যোগ করি, সেটি হলো যে নির্বাচনে কৌশল থাকবে, আপনাকে নির্বাচনে জেতার জন্য কৌশলী হতেই হবে, কিন্তু যখনই আপনি কূট কৌশলের আশ্রয় নেবেন তখন সেখানে আর কিন্তু আপনি সফিস্টিকেশনটা থাকে না। তো এই নির্বাচনকে কেন্দ্র করে আমার কাছে মনে হচ্ছে যে প্রচুর অনিয়ম হয়েছে, বিতর্ক হয়েছে, সমালোচনা প্রচুর হচ্ছে, এবং এক অর্থে বলা যেতে পারে যে বারবার নিয়মের পরিবর্তন হচ্ছে। আপনি একদিন একটা নিয়ম ঠিক করলেন, পরের দিন আপনি সেই নিয়মটা বাতিল করে দিলেন, এবং তৃতীয় দিন এসে আপনি প্রথম দিন যে নিয়মটা ছিল সেই নিয়মটা আবার প্রচলন করলেন। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে আজকে যে 15টি ক্লাবকে আপনার একটা রিটের কারণে 15টি ক্লাব এবারে নির্বাচনে অংশ নেওয়ার নিষেধাজ্ঞা আরোপ করেছিল হাইকোর্ট, বাট তারা আজকে চেম্বার জজের কাছে গিয়েছিল এবং সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। দ্যাট মিনস আপনি সেই 15টি ক্লাব এবারে নির্বাচনে অংশ নেবে, এবং সেই 15টি ক্লাব থেকে একজন নির্বাচনে ভাইকিংস ক্রিকেটার্স থেকে একজন নির্বাচনে অংশ নিচ্ছেন। তার নাম যেহেতু ব্যালট পেপারে ছিল না, নতুন করে আজকে দুপুরে ব্যালট পেপার ছাপা হয়েছে। তো আপনি বলুন যে তিনি মাত্র 24 ঘন্টাও সময় পেলেন না ইলেকশন ক্যাম্পেইন করার জন্য, তাহলে তাকে এই নির্বাচনে তিনি তার কাউন্সিলরদের কাছে তার যে এতগুলো ভোট রয়েছে, 76টা ভোট রয়েছে, সেই 76 জনের কাছে তিনি কিভাবে যাবেন, কিভাবে কথা বলবেন? তো সবকিছু মিলে মনে হচ্ছে আমার কাছে এই নির্বাচনটা যেরকম ভাবে আপনার নিয়ম তান্ত্রিক ওয়েতে হওয়া উচিত ছিল, এবং যেরকম সৌহার্দ্য বা আপনার এক ধরনের সফিস্টিকেটেড কায়দা হওয়া উচিত ছিল, সেই ধরনের কোনো সফিস্টিকেশনের কোনো মাত্রাই এখানে নেই, এবং পুরোপুরি একতরফা এবং এক পেশে নির্বাচন হচ্ছে, যেটাকে আমরা ক্রিকেটের ভাষায় বলে থাকি যখনই কোনো ম্যাচ জমে না, একতরফা হয়, তখন সেটাকে আমরা বলি যে ম্যাড়মেড়ে ম্যাচ। তো আমার মনে হচ্ছে যে এবারের এই নির্বাচনটাও একেবারে পুরোপুরি ওয়ান সাইডেড অ্যাফেয়ার্স এর মধ্যে হতে যাচ্ছে। আচ্ছা, আমি একটু এমএম কাছ থেকে একটা প্রশ্ন করতে চাই। আপনি আমাকে একটু কাইন্ডলি বলবেন, এই নির্বাচনটা হওয়ার মাধ্যমে ক্রীড়াঙ্গনে এই নির্বাচনটা যে হচ্ছে আর কি, এর মাধ্যমে ক্রীড়াঙ্গনে গণতন্ত্রের যে আপনার একটা প্রসার অথবা গণতন্ত্রায়ন যে ব্যাপারটা, সেটা কি আসলে আপনার উজ্জ্বল হলো? ন্যূনতম গণতন্ত্র এখানে নেই। কারণটা হলো যে, মাসুদ ভাই আমি একটু যোগ করি, সেটি হলো যে দেখুন, যে কোনো নির্বাচনে যে কেউ নির্বাচনে যখন দাঁড়াতে চান বা ভোটে জিততে দাঁড়ান, তখন তার কিন্তু চিন্তাটা থাকে, তিনি যতই দুর্বল প্রতিপক্ষ হন না কেন, তার চিন্তাটা থাকে যে আমি নির্বাচনে জিতবো। কিন্তু সেই নির্বাচনে জিততে গিয়ে আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ করার পরপরই সেটাকে গ্যারান্টেড হিসেবে পেতে চান যে আমাকে যে কোনো মূল্যে জিততে হবে, যে কোনো কায়দায় জিততে হবে, আর যে কোনো উপায়ে জিততে হবে, তখন আপনার মধ্যে কিন্তু আপনি যে নিয়মতান্ত্রিকের কথা বলেন বা যে গণতন্ত্রের কথা বলেন, সেই গণতন্ত্রের লেশ মাত্র কিন্তু থাকে না। এই নির্বাচনে এবার যেটা হয়েছে, স্পষ্টতভাবে দুপক্ষই কিন্তু চেয়েছে যে কাউন্সিলর যারা হবেন বা যারা ভোট দেবেন, তারা যেন তাদের লোক হন, তারা যেন তাদেরকে ভোট দিবেন। এই কারণে তারা আগে থেকে সেট করা কাউন্সিলর ঠিক করতে চেয়েছিলেন, অর্থাৎ ছক সাজিয়ে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার একটা টেন্ডেন্সি ছিল, সেটা দুপক্ষেরই ছিল। আমি যদি বলি যে কোনো এক পক্ষের ছিল তাহলে সেটা ভুল হবে। আপনি দুপক্ষই চেষ্টা করেছিল, এবং আপনি জানেন যে ক্ষমতায় যারা থাকেন তাদের কিন্তু এই বিষয়ে একটু দাপটটা বেশি থাকে, এবং তারা হয়তো বলবেন যে এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে, কিন্তু সেই এখতিয়ারটাকে যখন আপনি মানে ব্র্যাকেটটা অতিক্রম করে ফেলে, তখন সেটা আর এখতিয়ার থাকে না, তখন সেটা এক অর্থে কিন্তু আপনার জোরাজুরির পর্যায়ে চলে যায় এবং ক্ষমতা প্রদর্শনের পর্যায়ে চলে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে কাউন্সিলর সেট করা কাউন্সিলর যে ঠিক করা হয়েছে, সেটা আসলে ঠিক করা হয়নি, সেটা আসলে সেট করা হয়েছে। অর্থাৎ কাউন্সিলর যারা হবেন সেই ছক সাজিয়ে কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ হচ্ছে, এবং এটা দেখে যারা এই লড়াইয়ে থাকতে পারেননি, এই ছক সাজানোর এই বিষয়ে থাকতে পারেননি, তারা এখান থেকে আলগোছে সরে গিয়েছেন এবং আপনার এই নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন। আমার কাছে বলতে চাই, এই উত্তরটা আপনি দেবেন কিনা আপনার ব্যাপার, ছোট করে প্রশ্ন করছি, এই উত্তরটা দেবেন কিনা আপনার ব্যাপার। তবে আমার জানতে মন চায় আর কি, এই যে পুরো ঘটনা যেখানে গণতন্ত্র কলঙ্কিত হলো, এর জন্য দায়ী কে? কাকে দায়ী করবেন আপনি? আমি মনে করি যে এটা সিস্টেমটা দায়ী। হয়তো আমার এই ব্যাখ্যাটাকে আপনি একটু মনে করবেন যে আমি হয়তো ডিফেন্ড করছি কাউকে, কিন্তু এটা আপনি যেই আসুক, ক্ষমতায় যে আসুক, তারা কিন্তু এটাকে ইউজ করবে। যে এই যে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ঠিক করার যে বিষয়টা, এই সিস্টেমটা যতদিন না পর্যন্ত আপনার সুন্দর হবে, যতদিন না পর্যন্ত আপনি ওই 4 বছর আগে থেকে ঠিক হবে, নির্বাচন আসার পরপরই যদি আপনি ঠিক করতে চান, তখন আপনি এটা কোনো মতেই পাবেন না। এবং এই কাউন্সিলরশিপের এই বিষয়টা যতদিন না পর্যন্ত আপনি ঠিক করবেন, ততদিন পর্যন্ত ক্রিকেট বোর্ডে এই নির্বাচনটা হচ্ছে, 4 বছর পরে আবার হবে, আমরা একই দৃশ্য দেখতে পাবো। সো আপনাকে ভোটারটা ঠিক করতে হবে, এই কাউন্সিলরটা ঠিক করতে হবে,
নইলে আপনি দেখবেন যে নির্বাচন আসলে সেই আপনি ডিসি সাহেবকে ফোন করে বলছেন যে অমুকে কাউন্সিলর করে দেন, উনি অমুক আমাকে পক্ষে ভোট দিবে, এবং সেটা সব সময় হয়ে থাকে। জনাব এম কায়সার, দুঃখিত আপনাকে থামাতে হচ্ছে, আমাদের সময় আসলে একদম শেষ। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে। মাসুদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের আয়োজনে এই ছিল ৭১ জার্নালে। আগামীকাল আবারও ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ রইল। শেষ করছি এখানে।